नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि নরেন্দ্র দামোদর দাস মোদি তৃতীয়বারের জন্য ভারতের সিংহাসনে বসলেন এবং আগামী 5 বছর সম্ভবত তিনি প্রধানমন্ত্রী হয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন। কিন্তু এই যে দুটো টার্ম কমপ্লিট করার পর আরও একবার 240টি এককভাবে আসন পেয়ে বিজেপি এবং 272-এর ম্যাজিক ফিগার ক্রস করে এনডিএ যে তৃতীয়বার ক্ষমতায় আসলো, এর জন্য সব থেকে বেশি দুঃখে কে আছেন, এই প্রশ্ন দিয়ে আজকে আপনাদের সামনে পর্বটি শুরু করতে চাইছি। আপনারা লিখে জানাতে পারবেন কি যে কোন দেশ, কোন রাজ্য, কোন ব্যক্তি, যা ইচ্ছা হয় আপনাদের মনে হতে পারে, পৃথিবীর মধ্যে, ভারতের মধ্যে সব থেকে বেশি দুঃখে রয়েছেন, তার নাম আজকের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। আজকের পর্বে আমি আপনাদের শোনাতে চাইব 3টি গল্প বা 3টি উদাহরণ। একটা পাকিস্তান, তাদের রিয়াকশন কি, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তাদের কি রিয়াকশন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রিয়াকশন কি, তিনি আগেই জানিয়েছিলেন যে তার দলের কোনো সাংসদ প্রধানমন্ত্রীর ডাকা ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে যাবেন না, তার কি প্রতিক্রিয়া সেটা আপনাদের দেখাবো। আর নবীন পট্টনায়ক, তার প্রতিক্রিয়া দেখাবো, উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনও একই সাথে হয়ে গিয়েছিল, সেই কারণে আপনারা হয়তো বিধানসভার নির্বাচনগুলো অনেকেই এড়িয়ে গিয়েছেন, সেখানেও কিন্তু মারাত্মক মারাত্মক আপস অ্যান্ড ডাউনস হয়েছে। সেই বিজু জনতা দল, তাদের কিন্তু পতন হলো দীর্ঘ শতকের পর শতক রাজত্ব করার পর, এবং লোকসভা বিধানসভা দুটোতেই ভরাডুবি হওয়ার পর কি বললেন নরেন্দ্র মোদী তৃতীয়বারে ক্ষমতায় আসা নিয়ে নবীন পট্টনায়ক, সেটাও আজকে আপনাদের সামনে বলবো। এবং এটা বলতে পারি, আপনারা তুলনাটা শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো যেটা কোনোদিন ভাবতেও পারেননি তেমন একটি রেজাল্ট আজকে উঠে আসবে আলোচনা করার পর। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ এবং ভারত সরকারের সমস্ত মন্ত্রীদের শপথ গ্রহণ, এটা যে শুধুমাত্রই একটা দলের কোনো কর্মসূচি এমনটা কিন্তু নয়। এটা একেবারেই যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যাদের গণতন্ত্রের ওপর আস্থা রয়েছে এবং গণতান্ত্রিক প্রথা মেনে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সকলেই কিন্তু এই অনুষ্ঠানে অপরিহার্য, সকলেরই পার্টিসিপেশন কিন্তু একান্ত কাম্য। এবং এটা বছরের পর বছর হয়ে যাচ্ছে, যখন কংগ্রেসের সরকার ক্ষমতায় এসেছে, বিজেপি যখন অপোনেন্ট ছিল, বিজেপিও কিন্তু এইভাবে বারবার সেই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যখন মনমোহন সিং শপথ গ্রহণ নিয়েছেন, এটাই রীতি। কিন্তু আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, সরি, আমি মনে করি যে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার গঠন হতে চলেছে সেটা আনডেমোক্রেটিক, ইললিগাল। তার কারণ হিসাবে অদ্ভুত মন্তব্য বলেছিলেন যে মোদীর কাছে নাকি ম্যাজিক ফিগার নেই। কিন্তু রাজনীতিতে পোড় খাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারলেও এনডিএ তাদের সংখ্যা প্রায় 300-র কাছাকাছি চলে গিয়েছে এই মুহূর্তে। সেই জন্য নিশ্চিতভাবে সংবিধান মেনে যা যা করা উচিত ছিল প্রত্যেকটি নিয়ম মেনে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবং কংগ্রেস পর্যন্ত যারা 99টি আসন পেয়েছে, সেই কংগ্রেসের প্রতিনিধি মল্লিকার্জুন খাড়গে তিনি উপস্থিত ছিলেন, অথচ মাত্র 29টি আসন পাওয়া একটা আঞ্চলিক দল, তাদের কোনো প্রতিনিধি থাকলো না গতদিনে। এবং শুধু তাই নয়, কি হয়েছে নিশ্চিতভাবে কেউ কেউ খবর পেয়েছেন যে সময় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ নিচ্ছিলেন, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিলেন জানেন? সেই সময় তিনি কলকাতার নিজের বাড়িতে ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ গোটা দেশের মানুষ যখন টিভির পর্দার দিকে চোখ রেখেছিলেন এবং বিশ্বের তাবড় তাবড় নেতৃত্ব, এমনকি মৈত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট মৈত্রী মোদীর শত্রু হিসাবে পরিচিত এবং কয়েকদিন আগে নির্বাচনে জিতেছেন পুরো মোদীকে গালাগালিজ দিয়ে, সেই মৈত্রী পর্যন্ত অনুষ্ঠানে হাজির ছিলেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সময় ঘরের সমস্ত লাইট বন্ধ করে কলকাতায় চুপচাপ বসেছিলেন প্রতীকী প্রতিবাদ। এবং আনন্দবাজার পত্রিকা সেটা ছেপেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে সত্যি সত্যি ইচ্ছা হয়
যে আনন্দবাজার পত্রিকা জানলো কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী কি এই প্রতীকী প্রতিবাদটা কি আনন্দবাজার পত্রিকাকে কানে কানে বলেছিল? যাই হোক, সেই উত্তর আমাদের কাছে নেই, কিন্তু শুধু একটু ভাবুন, ভারতের সব থেকে বেশি আনন্দের দিন, গণতন্ত্রের যেদিন জয়, ভারতের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসও পার্টিসিপেট করেছিল। তাই নিশ্চিতভাবে হার জিত তো থাকতেই পারে যে কোনো নির্বাচনে, তাই যাকে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বলা হয়, সেই উৎসবের যেদিন পরিণতি, সেই দিন মুখ্যমন্ত্রী নিজেকে সরিয়ে রেখে কার্যত গণতন্ত্রের ওপরই কি অনাস্থা প্রকাশ করলেন? এই উত্তর আপনারাই দিতে পারবেন। আসুন আপনাদের দেখাতে চাইবো পাকিস্তান কি ভাবছে এই নিয়ে। তার কারণ এখনো পর্যন্ত আপনাদের বলেছি ৮০টি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, তারা ভারতের মিত্র হতে পারে, শত্রু হতে পারে, ৮০টি দেশের প্রধানরা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন একেবারে নির্বাচনের জয়ের পর থেকে তার এই শপথ গ্রহণ পর্যন্ত। প্রায় ৮০টি রাষ্ট্রপ্রধান কিন্তু কনগ্রাচুলেশন জানিয়েছেন, এবং আমাদের দেশেরও প্রত্যেকটি বিরোধী দল নরেন্দ্র মোদীকে কিন্তু স্বাগত জানিয়েছেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে। এবার যে কথা বললাম আপনাদের, আসুন পাকিস্তান তাহলে কি করছিল। হ্যাঁ, আপনারা কিছুটা মিল পেতে পারেন পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান একমাত্র পড়শি দেশ যারা নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণের অনুষ্ঠানকে স্বাগত জানাননি। আসুন আপনাদের দেখায় একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট, দেখতেই পাচ্ছেন, পাকিস্তান সেড ইটস স্টিল প্রিম্যাচিওর টু কনগ্রাচুলেশন নরেন্দ্র মোদী। Pakistan has not extended congratulations to Modi as he has not yet been sworn in again. Mumtaz Baloche, Pakistan has decided to respond responsibly, she said. মমতাজ বালুচে, তিনি হচ্ছেন পাকিস্তানের ফরেন মিনিস্টার। এনার নামের সাথে আবার অন্য কারোর নাম আবার ঘুলিয়ে ফেলবেন না। এই মমতাজ বালুচে তিনি বলেছেন যে পাকিস্তান এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেশন জানাবেন না, তার কারণ তারা মনে করছে যে এটা অনেকটাই প্রিম্যাচিওর। এই সরকারটা পাকাপাকি হয়েছে বলে তারাও বিশ্বাস করছেন না, বলে তারা এখনই নরেন্দ্র মোদীকে কিন্তু কনগ্রাচুলেশন জানাতে চাইছেন না। এই একটি মাত্র দেশ আমি দেখলাম যে নরেন্দ্র মোদীকে সমর্থন জানাচ্ছেন না বা নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেশন জানাচ্ছেন না, এবং সম্পূর্ণ কাকতালীয়ভাবে, আমি বিশ্বাস করি একেবারেই কাকতালীয়ভাবে, নিশ্চিতভাবে সঙ্গে কোনো মিল নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আবার নরেন্দ্র মোদীর এই ক্ষমতায় আসাকে স্বাগত জানালেন না। বাদবাকি অনেক বিরোধী দল রয়েছে যারা মোদীর এগেনস্টে এই দেশে নির্বাচনে লড়েছেন, তারাও কিন্তু মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম তিনি শুভেচ্ছা জানাননি, এবং পাকিস্তানের থেকেও বলা হয়েছে যে এটা একেবারেই প্রিম্যাচিওর, তারা এই মুহূর্তে কোনো শুভেচ্ছা জানাতে চাইছেন না, তারা আরো কিছুদিন দেখতে চান। অন্তত পাকিস্তানের বক্তব্যে এটুকু বোঝা গেছে যে তারা কিছুদিন দেখে হয়তো পরে হয়তো তারা নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানাতে পারেন, কিন্তু এখনই তারা কিছু করতে চাইছেন না। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন না, তিনি এতে নেই, তার কারণ তিনি বিশ্বাস করেন এই গভর্নমেন্টটা ইললিগালি ফর্ম করেছে। এটা একবারে অদ্ভুত কথা, মানে মারাত্মক স্টেটমেন্ট। যে নির্বাচনে মুখ্যমন্ত্রীর নিজের দল অংশগ্রহণ করলো, যে ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আগের বারের থেকে অনেক বেশি আসন দিল, সেই ইলেকশন কমিশনকে পর্যন্ত মুখ্যমন্ত্রী মানছেন না, এবং সেই নির্বাচনকে হয়তো সম্ভবত তিনি মানছেন না, না হলে তিনি ইল্লিগাল বলবেন কেন? যাই হোক, আরো একটা কম্পারিজন বাকি থেকে গেল, সেটা হচ্ছে নবীন পট্টনায়ক। চিরকাল বিজেপি বিরোধী একেবারেই দল করে গিয়েছেন বিজু জনতা দল, এবং তার বাবা ছিলেন বিজু পট্টনায়ক। তিনি আমৃত্যু উড়িষ্যাকে শাসন করেছিলেন মুখ্যমন্ত্রী হয়ে, তারপরে তার ছেলে সিংহাসনে বসেন। তারও এখন অনেক বয়স হয়ে গিয়েছে, তিনিও টানা দীর্ঘ সম্ভবত ২০ বছরের ওপর তিনি শাসন ক্ষমতায় থাকলেন। এরপরে এবছরে শুধুমাত্র তিনি হারলেন বিজেপির কাছে। তা সত্ত্বেও আপনাদের একটা খবর দেখাতে চাইব, তার প্রতিক্রিয়া কি আপনারা একটু দেখুন। বিগ নিউজ, নবীন পট্টনায়ক কনগ্রাচুলেশনস টু PM Modi on being sworn in as the Prime Minister of India. He said, "This is PM record third consecutive term." He said, "May our beloved country reach new heights of development under your leadership. We wish PM Modi a successful." ভাবুন, এই নবীন পট্টনায়ক তীব্র বিজেপি বিরোধী রাজনীতির ময়দানে একেবারে বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন, কিন্তু দেখুন পুরো তার মসনদ চলে যাওয়ার পরেও তার বাবা রাজত্ব করেছিলেন, তিনি রাজত্ব করেছিলেন, অর্থাৎ তাদের দল উড়িষ্যাতে ৪০-৫০ বছর রাজত্ব করার পরেও যখন হেরে গেলেন, কতটা মানসিক চাপ তৈরি হতে পারে, কতটা দুশ্চিন্তা তৈরি হতে পারে। তার সত্ত্বেও সৌজন্যতা কাকে বলে আপনারা দেখুন। তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেশন জানিয়েছেন, এবং তিনি মনে করছেন এই মোদীর নেতৃত্বে ভারত একেবারেই উচ্চতার শিখরে পৌঁছাবে,
এবং ভারতের প্রধানমন্ত্রীকে তিনি সাফল্য কামনা করেছেন। ভাবুন, যে দল তাকে ক্ষমতা থেকে চ্যুত করলো, মোদী বারবার উড়িষ্যাতে ছুটে গিয়েছিলেন প্রচারে, সেই দলকে এমনকি মোদীকে পর্যন্ত কনগ্রাচুলেশন জানাচ্ছেন। এই হচ্ছে রাজনীতির সৌজন্যতা, আর এই হচ্ছে নবীন পট্টনায়ক। আর সেই কারণেই উড়িষ্যা এখন পশ্চিমবঙ্গের থেকে অনেক এগিয়ে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবুন, তার না বিধানসভায় ক্ষমতা পরিবর্তন হয়েছে, উল্টে গতবারে যতগুলো সিট পেয়েছিলেন তার থেকে বেশি সিট এবারে পেয়েছেন। গত লোকসভায় পেয়েছিলেন 22টি, এই লোকসভায় আরো 7টা বেড়ে 29টি হয়ে গেছেন। তাও তিনি ইলেকশন কমিশনকে দোষারোপ করছেন, তাও তিনি ভোটের প্রচারের প্রথমে ইভিএম কে দোষারোপ করেছেন, এবং একেবারে ভোটে নির্বাচনে জিতে যাওয়ার পর যখন সরকার গঠন করছেন তখন তিনি বলছেন এই সরকারটা ইল্লিগালি ফর্ম হচ্ছে, আমি কোনো রকমেরই শুভ কামনা জানাতে পারবো না। এই হচ্ছে রাজনৈতিক বিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গবাসী হয়ে আমরা মাথায় তুলে রেখেছি, ইনি নাকি আমাদের পথ দেখাবেন। আপনারা যারা নিরপেক্ষ মানুষ রয়েছেন, একবার নবীন পট্টনায়কের অবস্থাটা মনে করবেন, আর একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থাটা মনে করবেন, এবং তারা দুজনে কি পদক্ষেপ নিলেন সেটা একবার মনে করবেন। নবীন পট্টনায়ক এত বড় পরাজয়ের পর কার্যত বলা যায় একটা বাড়ির পার্টি হয়ে গিয়েছিল। 40-50 বছর ধরে তাদের একই দল উড়িষ্যাকে সামলেছিল, সেখানে আর অন্য বিজেপি কোনোদিন দাঁত ফোটাতে পারেনি। এই প্রথমবার সেখানে বিজেপি বিধানসভায় ক্ষমতা দখল করলো, এবং তার আগামী দিনে ফিরে আসার সম্ভাবনা কম, তার কারণ তার বয়স হয়ে গিয়েছে। সেই রাজনৈতিক লড়াই দিয়ে তিনি ফিরে আসতে পারবেন কিনা যথেষ্টই সন্দেহ। সেখানে তিনি নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেশন জানাচ্ছেন, বলছেন যে আপনি এগিয়ে যান, ভারত আপনার হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি তো হয়নি, বরঞ্চ পেয়েছেন তিনি এই নির্বাচনের পরে। তার ভোট পার্সেন্টেজ বেড়েছে, তার সিট পার্সেন্টেজ বেড়েছে, তারাই বলছেন। অথচ দেখুন, তার অসহনীয়তাও বেড়ে গেছে, তার অসৌজন্যতাও বেড়ে গেছে। এই দুজন মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন বর্তমান মুখ্যমন্ত্রীর কম্পেয়ার করলাম। এই দুই মুখ্যমন্ত্রীর কথা আপনারা চিন্তা করুন এবং ভাবুন যে কোন ব্যক্তি সত্যি সত্যি পথ দেখাতে পারে, রাজ্যবাসীর জন্য কোন ধরনের নেতৃত্ব প্রয়োজন, আর বাংলায় কোন ধরনের নেতৃত্ব প্রয়োজন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক কোন ধরনের নেতৃত্ব প্রয়োজন। আপনারাই এই বক্তব্য শোনার পর লিখে জানান। এবং যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন, এটা মোদীর শপথ নয়, যখন ভারতবর্ষের গণতন্ত্রের জয়োৎসব পালন হচ্ছে, যখন একটা সরকার গঠন হচ্ছে, সেই অবস্থাতে মুখ্যমন্ত্রী ঘরের মধ্যে প্রতীকী প্রতিবাদ করে লাইট বন্ধ করে বসে রয়েছেন। আপনারা ভাবুন, ভারতের যেদিন বিজয় সেই দিন মুখ্যমন্ত্রীর অন্ধকার। এই চিত্র কোনো দিনই ভালো বার্তা যায় না। যারা নিরপেক্ষ মানুষ, যারা তৃণমূল কংগ্রেস সকলের ঊর্ধ্বে প্রকৃত মানুষ হিসাবে যদি বিচার করেন, এটা কোনোদিনই ভালো বার্তা যায় না। মুখ্যমন্ত্রী ঘর অন্ধকার করে বসে থাকবেন ঠিক সেই দিন যেদিন ভারত উচ্চতার শিখরে পৌঁছাচ্ছে, যেদিন ভারতের সরকার গঠিত হচ্ছে। এমনটা হওয়া উচিত নয়। যেখানে মালদ্বীপের শত্রু দেশ আমাদের, সেখানকার প্রেসিডেন্ট এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সশরীরে শুভেচ্ছা জানাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান। এবং কি কাকতলীয় ভাবে, একেবারেই কাকতলীয়, আমি সম্পূর্ণ কাকতলীয় বলছি, যে মুমতাজ পাকিস্তানের যিনি ফরেন মিনিস্টার, তিনি পর্যন্ত কিন্তু এই নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেশন জানাতে তিনিও চাইলেন না। কি অদ্ভুত রাজনীতিতে মিল পাওয়া যাচ্ছে, কাকতলীয় হলেও কি অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে, অবাক হয়ে গেলাম। এবং মিল আরো আছে, আপনাদের আগামী পর্বে আরো একটা মিল দেখাবো। এই জয় বাংলা স্লোগান যেমন আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্লোগান, আমরা জানি এটা বাংলাদেশের স্লোগান ছিল, আর কালকে দেখাবো পাকিস্তানের লোকজন তারাও এখন জয় বাংলা স্লোগান দিচ্ছে। এর জন্য অপেক্ষায় থাকুন, কালকে সকালে কালকের কোনো একটি পর্বে আপনাদের দেখাবো যে জয় বাংলা স্লোগান কিভাবে পাকিস্তানের লোকজন দিচ্ছে, আপনাদের শোনাবো। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন। এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আজকেই এই বক্তব্য শুনে নিজেরাই চিন্তা করবেন বাড়িতে, তারপরে ভাববেন যে আমাদের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখনকার মতো এখানে শেষ করলাম।